আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যে যেখানে বসে এই লাইভ ক্লাস দেখছো, সবাইকে স্বাগত আমার আজকের ক্লাসে। তো 50তম বিসিএস উপলক্ষে আয়োজিত আমার এই ফ্রি লাইভ ক্লাসে যে যেখানে বসে দেখছো, আমি তোমাদের প্রথমে অনুরোধ করব যে যেখানে বসে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো, এখানে আমাদের কমেন্টে জানাও, কমেন্ট সেকশনে। যেমন জান্নাত চন্দনাইশ থেকে, সতীশ চাকমা বাঁশখালী থেকে, তারপরে লোহাগাড়া থেকে তাসনিম সুলতানা শিফা, ফয়সাল আতিক খুলনা থেকে। তো সবাইকে আমার ক্লাসে স্বাগত। আজকে 50তম বিসিএস এর ফ্রি বাংলা জব কোর্সের আহ, প্রথম ক্লাস। তো সবাই ভালো আছো? যে যেখানে বসে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছো, এখানে আমাদের। তো আজকে মূলত আমরা বাংলার সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব সপ্তাহে 2 দিন বা 3 দিন তোমাদের বাংলা রিলেটেড এই লাইভ ক্লাসটা কন্টিনিউ করার জন্য 50তম বিসিএস এর আগ পর্যন্ত। তো এই ভিতরে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখো না কেন, আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা যেন অবশ্যই অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা করবে। আমি প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আহ, যা বলছিলাম যে বাংলাটা আসলে যে কোনো চাকরির প্রস্তুতির জন্য, সেটি সরকারি হোক, বিসিএস হোক, হ্যাঁ, অথবা তোমার কোনো বেসরকারি জব হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কারণ হলো যে তুমি বাংলাতে যদি শুদ্ধভাবে কথা বলতে না পারো, বাংলাতে যদি শুদ্ধভাবে তোমার প্রকাশ না থাকে, বাংলার ইতিহাস তুমি যদি না জানো, হ্যাঁ, তাহলে সেটা কোনো জায়গায় ভালোভাবে দেখা হয় না। আহ তো বিশেষ করে সরকারি চাকরির জন্য বাংলা একটা ম্যান্ডেটরি। তো প্রাথমিক শিক্ষক বলো, নিবন্ধন বলো, বিসিএস বলো, অথবা যে কোনো চাকরির জন্য আমি তোমাদের যে কোর্সটা, এই অনলাইন কোর্সটা চালু করেছি, সেই অনলাইন কোর্সে তোমরা সবাই অংশ নিবে আশা করি। এবং আমি কমেন্টে তোমাদের এটার, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা একটু অ্যাড হয়ে যাবে। সেখানে আমি বিভিন্ন ক্লাস নোটস এবং পাশাপাশি তোমাদের যদি পার্সোনাল কোনো প্রশ্ন থেকে থাকে, সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আর পাশাপাশি তোমাদেরকে যে ক্লাসটা নিচ্ছি আমি, সেই ক্লাসের উপরে পিডিএফ নোটস এবং দিব আমি। পাশাপাশি তোমাদের এখানে আমি পরীক্ষাও নিব। তো তোমরা কে কত ভালো করে পরীক্ষা দিচ্ছ, সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষার প্রস্তুতিটা নির্ভর করবে। তো বাংলাটা আসলে একটা সাগরের মতো। তুমি যদি এখানে অনেকে মনে করে যে বাংলা আবার কি পড়বো, যারা অনেকে মনে করে যে বাংলা আবার কি পড়বো, বাংলা এত কি পড়ার আছে, গুরুত্ব দিতে চায় না, সেখানে আমি বলে রাখি ব্রিটিশদের থেকে শুরু করে পাকিস্তানিরা পর্যন্ত, এর আগে মোগলরা বাংলাকে পাত্তা দিতে চায় নাই। এবং এই বাংলাকে পাত্তা না দেওয়ার কারণে তারা কিন্তু প্রত্যেকবারই কি বড় ধরনের একটা ধরা খেয়েছে। সর্বশেষ 47 এবং 49তম বিসিএস এ তোমরা দেখেছো বাংলা প্রশ্নটা কেমন। তো সবাই বাংলা বাদে বাকি ইংরেজি, গণিত, এগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অবশ্যই ডেফিনেটলি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমি অস্বীকার করব না। কারণ মূল ফ্যাক্টরটা তৈরি করে ইংলিশ এবং গণিত। কিন্তু বাংলাটা তোমার একটা প্লাস পয়েন্ট। বাংলাটা খুব সহজ। বাংলাটা তুমি যদি নির্দিষ্ট নিয়মিত চর্চা করো, তাহলে তোমার বাংলাতে একটা ভালো দখল চলে আসবে। আর বাংলাটা এমন যে তোমার গত বছর যে প্রশ্ন এসেছে, এই বছর সেই প্রশ্ন আসবে কিনা তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। তো যাই হোক, অনেক কথা বললাম আমরা বাংলা নিয়ে। এখন আমি আমার আমার পরিচয়টা একটু দিয়ে নেই। প্রথমে আমি আমার যারা অনলাইনে নতুন তোমরা ক্লাস করছো, তাদের কাছে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। যারা অনলাইনে অলরেডি আগে ক্লাস করেছো, তাদেরকে আর পরিচয় দেওয়ার দরকার নেই। আহ ময়মনসিংহ থেকে তাসিন আহমেদ আবির, মোহাম্মদ আব্বাস লোহাগাড়া থেকে, তাসনিম সুলতানা শিফা লোহাগাড়া থেকে। তো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ক্লাসে এসেছো। তা আমার পরিচয় হচ্ছে, আমি মেহেদী হাসান। আমি বান্দরবান সরকারি কলেজে কর্মরত আছি। বান্দরবানে আমার হোম ডিস্ট্রিক্ট, এ কারণে বান্দরবানে আমার বাড়ি বা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবকিছুই এখানে। ওকে।
আর এখানে তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও পার্সোনালি, তাদের তার জন্য আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং ওটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের লিংক দিব, তোমাদের যদি লিংকে কোনো সমস্যা থেকে থাকে, লিংকে যদি তোমরা অ্যাড হতে না পারো, তাহলে তুমি সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপ করে আমাকে বললে হবে যে স্যার আমি 50তম বিসিএস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাচ্ছি, আমাকে একটু অ্যাড করে দেন। আমি তোমাদেরকে তখন সেখানে অ্যাড করে নিব। ওকে। তো এই হচ্ছে আমার পরিচয়। তা আমার মোবাইল আর বান্দরবান আসার দাওয়াত থাকলো। তোমরা যদি কেউ বান্দরবান এসে বেড়াতে চাও, তাহলে আমার অফিসে এসে সরকারি লাল চা খাওয়ার দাওয়াত রইলো। এসে খেয়ে গেলে খুশি হব। তো যদিও ছবিতে আমি ক্লিন শেপড, হ্যাঁ, আমার আসলে ছবিটা চেঞ্জ করতে মনে ছিল না। আমার এখন একটু দাড়ি ঠাড়ি রাখছি, একটু আল্লাহ বিল্লাহ করার আহ, চেষ্টা করি আর কি। তো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথমেই আলোচনায় আসে সাহিত্য জিনিসটি কি, সাহিত্য কাকে বলে। সাহিত্য হচ্ছে শিল্পের এমন একটি অংশ যেখানে আমরা কোনো লেখনী শিল্পের বুদ্ধিমত্তার মাধ্যমে আহ, লেখনীর মাধ্যমে বুদ্ধিমত্তার একটা কি আঁচ আমরা পাই, বা আমরা একটা বিষয় ধারণা করতে পারি। অথবা বিশেষ কোনো প্রকারের সাধারণ লেখনী থেকে যেটা কি হয়, আলাদা হয়। ওকে। যেমন বাজারের লিস্ট, এটা কোনো সাহিত্য না। ওকে, কিন্তু সেই বাজারের লিস্টকে যদি আহ অন্য কোনো ভাবে উপস্থাপন করা হয়, তখন সেটা হয়ে যায় সাহিত্য। যেমন অনেক আগে একবার একটা মোল্লা সল্টের একটা অ্যাডভার্টাইজ এরকম দেখছিলাম যে তেজপাতা চিনি বাইসা বাইসা কিনি, সেরা কি লবণ, মোল্লা লবণ। তো এভাবে মানে একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু কি করা হয়েছে, সাধারণের চাইতে একটু ব্যতিক্রম করে উপস্থাপন করা হয়েছে। ফলে সেটা কি একটা সাহিত্যের কাতারে পড়ে গিয়েছে। সোজা কথা হচ্ছে আমাদের ইন্দ্রিয় দ্বারা, আমাদের যে 6টা ইন্দ্রিয় আছে, আমাদের সেই মহাজাগতিক চিন্তা চেতনা অনুভূতি সৌন্দর্য, এগুলোর যে লিখিত রূপ এবং সেগুলো যে এই বিষয়টা আমরা অনুভূত করি, সেটাই হচ্ছে আমাদের সাহিত্য। কারণ দেখো, গরু ছাগল এরা সাহিত্য কি জানে না। বা আমরা যে পাখি দেখে আনন্দিত হই বিগলিত হই, সে পাখি কিন্তু সাহিত্য কি জানে না। জানে শুধু কি মানুষ। এই মানুষের ভিতরে একটা সৌন্দর্য চেতনা আছে, মানুষের ভিতরে একটা শিল্পিত মন আছে। এই কারণে সাহিত্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলতে চাই যে একের সহিত অন্যের মিলনের মাধ্যমে হলো কি সাহিত্য। দেখো আমরা এটা কিভাবে বলতে পারি, এই যে প্রকৃতির সাথে আমাদের যে একটা পরিচয়, সেটা সাহিত্যের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। যেমন রবীন্দ্রনাথ যখন কাশফুল নিয়ে কবিতা লিখলেন, কাশফুলের সৌন্দর্য বর্ণনা করলেন, তখনই আমরা বুঝতে পারলাম আসলে কাশফুল কত সুন্দর, তাই না? যখন জীবনানন্দ দাশ ঘাসফুল নিয়ে কবিতা লিখলেন, আমরা বুঝতে পারলাম ঘাসফুল কত সুন্দর। যখন কবিরা নীল আকাশ নিয়ে কবিতা লিখলেন, তখন আমরা বুঝতে পারলাম নীল আকাশ কত সুন্দর। রবীন্দ্রনাথ বর্ষাকে নিয়ে কবিতা লিখেছেন, হ্যাঁ, আজি ঝড় ঝড় মুখর বাদুর দিনে। এই যে তখন আমরা বুঝতে পারলাম বৃষ্টির দিনটা কত সুন্দর। এছাড়াও মানুষের সাথে মানুষের, মানুষের সাথে প্রাণীর, প্রাণীর সাথে বা মানুষের সাথে অন্য কোনো বিষয়ের যে এই যে যে সম্পর্ক, এই যে যে একের সাথে অন্যের যে মিলনের একটা মাধ্যম, সেটা হচ্ছে আমাদের সাহিত্য। তো আমাদের বাংলা সাহিত্যের 3টা যুগ, মোদ্দা কথা আমরা এভাবে বলতে পারি আমাদের বাংলা সাহিত্যে কয়টা যুগ আছে। বাংলা সাহিত্যে আছে 3টি যুগ। বাংলা সাহিত্যের এই 3টি যুগ কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো আমরা যেহেতু আজকে যুগ বিভাজন নিয়ে আলোচনা করব, আমরা এই 3টা যুগে কিভাবে আসলো সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রাচীন যুগ হচ্ছে একদম মানে আর্য পরবর্তী আসার পরে যে সময়কালটা, সেটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। এবং এরপরে মধ্যযুগ আসলো, মুসলমানরা যখন আসলো তখন, এবং ইংরেজরা যখন আসলো তখন আমাদের আধুনিক যুগে শুরু হলো। তা আমরা কিভাবে এই 3টা যুগে সামারিতে আসলো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যুগ বিভাজন নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিক বা বিভিন্ন ইয়েরা কি করেছেন, আহ, মতামত দিয়েছেন অলরেডি। হ্যাঁ, দিলহারা ফার্নান্ডোস, তাসনিন আহমেদ, মোহাম্মদ আব্বাস, হামিদ হোসেন টেকনাফ থেকে, মাহবুবা শেয়ার ডান, থ্যাংক ইউ। নওগাঁ জেলা সাপাহার থেকে, থানা থেকে, ওয়াও।
নওগাঁ জেলা থেকে দেখতেছে, এই যে অনলাইনের আসলে একটা বিশাল ব্যাপার না। অনলাইনের কারণে কিন্তু এই যে খুলনা, তারপর ময়মনসিংহ, তারপর টেকনাফ, হ্যাঁ তেতুলিয়া কেউ আসলে বলতে পারতাম, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আমার ক্লাস দেখে। ওকে, কেউ থাকলে তাকে মেনশন করো, তোমাদের পরিচিত কেউ যদি থেকে থাকে তেতুলিয়ার, তাকে একটু বলে টেকনাফ থেকে একজনকে তো পেয়ে গেলাম, হামিদ হোসেনকে। এখন তেতুলিয়া, টেকনাফ তেতুলিয়াতে যদি কাউকে পাওয়া যায় কি, তাহলে আমি বলতে পারবো যে কি, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই আমার ক্লাস করে। তো তোমরা যারা যারা অনলাইনে লাইভ ক্লাস দেখছো, আমি তাদেরকে অনুরোধ করব তোমরা এই লাইভ ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, কারণ আমি যে এটা ফ্রি পড়াচ্ছি, এটা আসলে বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের সাহায্য আমার দরকার। হ্যাঁ, কারণ তোমরা শেয়ার করলে খুব সহজে এটা অনেক বেশি স্টুডেন্টের কাছে চলে যাবে। আমি ইনশাল্লাহ বলতে পারবো যে আমি যে লাইভ ক্লাস তোমাদের নিব, নিয়মিত যে ক্লাসটা নিব, আমার টার্গেট হচ্ছে 100+ ক্লাস তোমাদের নেওয়া, 50তম বিসিএস এর আগ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি খুঁটিনাটি যতটুকু পারা যায় আমি তোমাদেরকে লাইভ ক্লাস নিব। তো আমার শুধু একটাই অনুরোধ যে তোমরা এই মেসেজটা বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, যে যেখানে বসেই এই ভিডিওটা যেন তোমাদের পৌঁছে যায়। ওকে। তো এবং আমি শুধু তোমাদের কাছ থেকে বিনিময়ে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে যে তোমরা আমার জন্য একটু দোয়া করবে। ওকে, আমার জন্য একটু দোয়া করবে আল্লাহর কাছে, যেন আমি ভালো থাকি, শান্তিতে থাকি। ওকে। আহ তো যাই হোক, যুগ বিভাজন নিয়ে অনেক ধরনের মতামত আছে। তো যুগ বিভাজন নিয়ে আমাদের বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। আহ তো প্রাচীন ও আধুনিক কালে বাংলা সাহিত্যের যে প্রথম ইতিহাস রচনা গৌরব যার, তিনি হচ্ছেন রামগতি ন্যায়রত্ন। রামগতি ন্যায়রত্ন, এটা তোমাদের অনেক বইতে, তোমাদের গাইড বইতে এই ইনফরমেশনটা নাই। তোমরা এটা মুখ ইয়ে করে রাখতে পারো, অথবা যে যেখান থেকে পারো এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে। অথবা আমি এই লেকচার ক্লাসের স্লাইড গুলো তোমাদেরকে আমি ইয়েতে দিয়ে দিব, ইমেজ আকারে পেজে দিয়ে দিব, তোমরা ওখান থেকেও শেয়ার করে নিতে পারো। ওকে। তো আমাদের এই যুগ বিভাজন নিয়ে সর্বপ্রথম যিনি কাজ করেছিলেন, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস রচনা গৌরব যার প্রাপ্য, তিনি পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। এবং তিনি যে বইটা লিখেছিলেন সেটির নাম ছিল কি, বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব, এখানে বাংলা কিন্তু লিখেছে, বাংলা যেভাবে লিখেছে ঠিক সেভাবে তোমাকে লিখতে হবে। বাংলা সাহিত্যে মধ্যযুগ এবং 19 শতকের সাহিত্য সম্পর্কে ধারাবাহিক তিনি আলোচনা করেন। তিনি তিন অংশে তিন অংশে তিনি এই সাহিত্যের ইতিহাসটা রচনা করেছিলেন। ওকে। তিনটা অংশে তিনি সাহিত্যের ইতিহাসকে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে যে, একটা হলো আদ্যকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব, একটা হলো মধ্যকাল চৈতন্য যুগ হতে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত, পূর্ব বানানটা দীর্ঘকার হবে, এবং ইদানীন্তন কাল ভারতচন্দ্র থেকে রামগতি ন্যায়রত্নের সময়কাল পর্যন্ত। তো দেখো যে তিনি কি করেছেন, তিনটা ভাগে ভাগ করেছেন। একটা ভাগ করেছেন আদ্যকাল, একটা মধ্যকাল, আর একটা হচ্ছে ইদানীন্তন কাল। আদ্যকালকে কোন হিসেবে ভাগ করেছেন, আমাদের প্রথমে মনে রাখতে হবে এই যে যে যুগ বিভাজন, যে যুগ বিভাজন নিয়ে আমরা বিভিন্ন মতামত এখন আলোচনা করব। এখানে কেউ কেউ ধর্মীয় ভাবে যুগ বিভাজন করেছে, কেউ কেউ শাসকদের শাসন আমলের উপরে আহ, আহ, নির্ধারণ করেছে। ওকে। আবার কেউ কেউ করেছে কি, সাহিত্য সাহিত্য বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কেউ কেউ কি করেছে, আমাদের যুগ বিভাজন করেছে। আমরা সবগুলো বিষয় আমরা এখানে দেখব। এখানে পণ্ডিত রামগতি ন্যায়রত্ন তিনি করেছেন মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা আমি একটু বলি। দেখো তিনি এখানে বলেছেন চৈতন্য, এই চৈতন্যদেব, ওকে, চৈতন্যদেব বাংলা সাহিত্যের একটা বিশেষ নাম, যিনি একটা লাইনও বাংলাতে লিখেন নাই বা কবিতার লাইন লিখেন নাই, কিন্তু তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। কারণ এই চৈতন্য দেবের কারণেই বৈষ্ণব সাহিত্য কি হয়েছিল, প্রচার পেয়েছিল, বৈষ্ণব সাহিত্য প্রচার পেয়েছিল এখান থেকেই। তো বৈষ্ণব সাহিত্য প্রচারের কারণে তিনি চৈতন্যদেব আমাদের বাংলা সাহিত্যে উজ্জ্বল স্থান দখল করে আছেন। আমি সেটা নিয়ে পরে কোনো আরেক ক্লাসে আলোচনা করব।
তো সেই বলেছেন যে প্রাক চৈতন্য মানে চৈতন্য দেবের পূর্বে যে সময়কালটা, হ্যাঁ, সেই পূর্বের সময়কালকে তিনি আদ্যকাল ভাবে ধরেছেন বা প্রাচীনকাল হিসেবে ধরেছেন। আদ্যকালের আরেকটা অর্থ প্রাচীনকাল। এই অংশে আমরা পাই বিদ্যাপতি, চণ্ডীদাস, কীর্তিবাস নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপরে আসে আমাদের মধ্যকাল। মধ্যকাল বলতে বুঝেছেন চৈতন্য দিক মানে চৈতন্য যখন জীবিত ছিল। এটা হচ্ছে চৈতন্য, প্রাক চৈতন্য হচ্ছে চৈতন্যের জন্মের আগে, আর চৈতন্য যুগ হচ্ছে চৈতন্য যখন জীবিত ছিল তখনকার হতে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত। আমি এই বিষয়ে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা একদম নতুন নতুন বিসিএস পরীক্ষা দিবে বা নতুন সরকারি চাকরির পরীক্ষা দিবে, যারা কখনো আর বাংলা ইয়ে করো নাই, তাদের কাছে এই জিনিসগুলো একটু এলোমেলো লাগতে পারে। তবে একটু ধারাবাহিকভাবে তোমরা যদি আমার ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমাদের বাংলা সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে কোনো ধরনের কি থাকবে না, সমস্যা থাকবে না ইনশাল্লাহ। শুধুমাত্র আমার ক্লাসগুলো রেগুলারলি করতে হবে। তো যেটা বলছিলাম যে মধ্যকাল বা চৈতন্য যুগতে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত সময়কালটাকে তিনি একটা মধ্যকাল বলে ভাগ করেছেন। এই চৈতন্যদেব কেন বৈষ্ণব ধর্ম প্রকাশ করেছিল, এটার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে যে মুসলমানরা 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কি হয়, মুসলমান শাসনের শুরু হয়, মুসলমান শাসন শুরু হয়। তো মুসলমান শাসন শুরু হওয়ার আগে এই অংশে এই দেশে যারা ইয়ে ছিল, বিভিন্ন সেন রাজারা ছিল, সেই সেন রাজাদের ভিতরে জাতপাত প্রথার কারণে নিম্ন বর্ণের হিন্দুরা অনেক বেশি কি কষ্ট পেত। তো এই জন্য যখন 1204 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন ক্ষমতা দখল করলো, লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করলো, তখন এই ইসলামের মহান ছায়াতলে এসে দেখা গেল যে কি অনেক হিন্দু ধর্মের লোকজন কি মুসলমান হতে লাগলো। কারণটা কি, তারা দেখতে পেলো যে কি এই ধর্মে কোনো জাতপাত নাই। তো এমন একটা অবস্থা হলো যে তখন হিন্দু ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। তো সেই ইয়ার জন্য চৈতন্যদেব কি করলেন, তিনি দেখলেন, চিন্তা করে দেখলেন যে কি হিন্দু ধর্ম কেন এই অবস্থা দৈন্যদশা, তার অন্যতম কারণ হচ্ছে এখানে হিন্দু ধর্মের জাতপাত প্রথা। এই জাতপাত প্রথার কারণেই সবাই কি কি করতেছে, আহ, হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, মুসলমান ধর্মে চলে যাচ্ছে। তো এই কারণে তিনি তখন কি করলেন, হিন্দু ধর্মকে সংস্কার করে তিনি একটা নতুন ধর্মমত বৈষ্ণব ধর্মমত প্রচার করলেন। রাধাকে জীবাত্মা, কৃষ্ণকে পরমাত্মা বানিয়ে তিনি নতুন একটা ধর্মমত প্রচার শুরু করলেন। এই কারণে চৈতন্যদেব আমাদের বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। এবং চৈতন্যদেব তার ধর্মীয় ইয়া হিসেবে, বাণী হিসেবে চণ্ডীদাসের লেখা বিভিন্ন পদাবলী কি পাঠ করতেন এবং সেগুলোতে ভাব বিহ্বল হয়ে পড়তেন। এই কারণেই এই আহ মূলত এই চৈতন্যদেব, এই চণ্ডীদাস, বিদ্যাপতি এরা কি আহ, সাহিত্যে অমর হয়ে আছে। তো ভারতচন্দ্র হচ্ছে মধ্যযুগের শেষ কবি। ভারতচন্দ্র কি মধ্যযুগের শেষ কবি। আমাদের এখানে একটু বলে রাখি, তোমরা ক্লাস করার সময় প্রথমে মনে রাখবে যে আমার ক্লাসে ধরে নিবে যে তুমি একজন মানে জিরো, মানে তুমি বাংলা এই বিসিএস এর প্রস্তুতি নিয়ে তোমার এগুলো নিয়ে কোনো আইডিয়াই নাই তোমার, এরকম একটা ইয়ে নিয়ে তুমি এখানে ক্লাস করতে আসো। তাহলে তোমার কিছু অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তুমি যদি একটু বেশি বুঝে থাকো ভাই, তাহলে আমার ক্লাস করার দরকার নাই। ওকে, তুমি তোমার যদি মনে হয় যে তুমি একটু বেশি জানো, তুমি একটু বেশি হয়ে গেছো, তাহলে আমার এখানে ক্লাস করার দরকার নেই। ওকে, তো যা বলছিলাম যে ইদানীন্তন কাল বা ভারতচন্দ্র থেকে রামগতি ন্যায়রত্নের সময়কাল পর্যন্ত তিনি আবার ধরেছেন ইদানীন্তন কাল মানে বর্তমান কাল হিসেবে তিনি এখানে কি আহ, ধরেছেন। তো 1896 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি করলেন কি, বঙ্গভাষা ও সাহিত্যে গ্রন্থে ডক্টর দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের বিস্তৃত ইতিহাস তুলে ধরেন। তার বঙ্গভাষা এই বইটার নাম কিন্তু পরীক্ষাতে আসছে, যে 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য এই গ্রন্থটি কে লিখেছেন, কত সালে প্রকাশিত, এটা লিখেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন। এবং তিনি এখানে বাংলা সাহিত্যের বিস্তৃত ইতিহাস তুলে ধরেন এবং এখানে সৃষ্টির বৈশিষ্ট্য পর্যালোচনা করে বাংলা সাহিত্যকে তিনি কয়েকটা যুগে ভাগ করেন। এখানে তিনি ধর্মীয় ধর্মীয় ইয়াতে করেছেন, হিন্দু, বৌদ্ধ, গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগ,
তারপর শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ, সংস্কার যুগ, কৃষ্ণচন্দ্র যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। এখানে এই যে তিনি যে হিন্দু বৌদ্ধ যুগ, হিন্দু বৌদ্ধ যুগ কেন বললেন? 800 থেকে 1200, 1204 সালে বখতিয়ার খলজি এসেছিল, তাই না? এর আগে ছিল সেন আমল, সেন আমলের আগে ছিল কি পাল আমল। পালরা কিন্তু প্রায় 400 বছর শাসন করেছিল। পাল শাসন কত বছর ছিল? 400 বছর। ওকে। পালদের পরে আসলো কে? সেন। সেনদের পরে আসলো কারা? সেনদের পরে আসলো মুসলমান। এই মুসলমানদের আগমন আমাদের বাংলা সাহিত্যে একটা বিশাল ভূমিকা পালন করেছিল। কারণ মুসলমানরা আসার পরে বাংলা সাহিত্য কি পেয়েছিল? একটা মর্যাদা পেয়েছিল। এর আগে পাল শাসনের আমলে অথবা সেন শাসন আমলে বাংলা ভাষাকে ততটা গুরুত্ব দেয়া হতো না। কিন্তু মুসলমানরা যখন এখানে শাসনভার গ্রহণ করলো, তখন থেকে বাংলা ভাষা বা সাহিত্য আমাদের কি হলো, একটা আলাদা মর্যাদা লাভ করলো। তো তিনি, এই ডক্টর দীনেশচন্দ্র সেন, হিন্দু বৌদ্ধ যুগ এভাবে ভাগ করলেন। হিন্দু যুগ বললেন কারণ এটা হচ্ছে যে সেন, সেন শাসন আমল। এবং বৌদ্ধ যুগ করলেন কারণ এটা হচ্ছে যে কি পাল শাসন আমল। এখান থেকে তিনি এভাবে দুইটা ভাগ করেছেন। এরপরে আসে আমাদের পোকা আসতেছে প্রচুর। গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগ, গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগের এখানে আসলে তিনি ইয়ে কি করেছেন? গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য যুগ, এখানে ওই যে শ্রী চৈতন্য জন্মের পূর্বে যে সময়কালটা, সেই সময়কালটাকে তিনি গৌড়ীয় যুগ হিসেবে বলেছেন। শ্রী চৈতন্যের সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ, প্রথম যুগ মানে যখন শ্রী চৈতন্য ধর্মপ্রচার করতেছিলেন ওই সময়কালটা। তারপর সংস্কার যুগ, সংস্কার যুগটা আসলো কারণটা হচ্ছে যে এখানেও দেখা গেল যে বৈষ্ণব ধর্মের ভিতরেও কি আবার একটা সংস্কার আসলো। কারণ মানুষ যেখানে যায় সেখানে জাতপাত তুলে, যেই জাতপাত থেকে মুক্ত হওয়ার জন্য চৈতন্যদেব কি করলেন? আহ, বৈষ্ণব ধর্মমত প্রচার করলেন। সেই দেখা গেল সেখানেও কি একটা আলাদা আম, জাতপাতে চলে আসলো। উচ্চ বর্ণের বৈষ্ণব, নিম্ন বর্ণের বৈষ্ণব, এভাবে ভাগাভাগি হয়ে আসলো। এরপরে সংস্কার যুগ, কৃষ্ণচন্দ্র যুগ। কৃষ্ণচন্দ্র একজন ইয়া ছিল, জমিদার ছিল ওই সময়। আহ, আমাদের ভারতচন্দ্র রায় বা তিনি কি ইয়ে করেছিলেন। তো এই যে এই সময়কালটাকে তিনি আলাদা নবদ্বীপের দ্বিতীয় যুগ হিসেবে উল্লেখ করেছেন। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ ওডিবিএল, এই ওডিবিএল এর পূর্ণরূপ এটা তোমাদের জানা থাকতে হবে। তিনি তাই সেখানে যুগ ভাগ করেছেন এভাবে: প্রাচীন যুগ বা মুসলমান পূর্ব যুগ, তুর্কি বিজয়ের যুগ, আদি মধ্য যুগ, প্রাচীন যুগ, অন্ত মধ্য যুগ এবং কি ইংরেজি যুগ। খেয়াল করো, ওডিবিএল, ওডিবিএল এর পূর্ণরূপ কি এটা তোমাদের পরীক্ষাতে জানা থাকা দরকার। ওডিবিএল, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই যে বিখ্যাত একটা বই, এই বইতে তিনি, এই বইটা শুধুমাত্র লিখেছিলেন কিসের জন্য জানো? এই বইটা লিখেছিলেন যে আমরা যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা, সেটা প্রমাণ করার জন্য তিনি এই বইটা লিখেছেন। তো তিনি সেখানে সাহিত্যের ওই আলোচনার স্বার্থে সাহিত্যের যুগ বিভাগ করেছিলেন। এবং সেখানে তিনি যুগ বিভাগ করেছেন এভাবে: প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ মানে মুসলমানরা আসার আগ পর্যন্ত, 950 থেকে 1200 সাল। ওকে। তারপর হচ্ছে তুর্কি বিজয়ের যুগ। তুর্কি বিজয়ের যুগ মানে এই যে যে মুসলমানরা আসলো, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তারা এসে এখানে একের পর এক রাজ্য জয় করতে লাগলো। এই সময়কালটাকে তিনি এভাবে ভাগ করেছেন। আবার আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, ওই যে চৈতন্য আসলো, চৈতন্যের আহ, আহ, সময়কালটাকে তিনি এভাবে ভাগ করেছেন, 1300 থেকে 1500। অন্ত মধ্যযুগ, মধ্যযুগকে আবার তিনি দুইটা ভাগে ভাগ করছেন। খেয়াল করো, মধ্যযুগকে তিনি একটা ভাগ দিছে আদি মধ্যযুগ, আর একটা হচ্ছে যে কি অন্ত মধ্যযুগ। এই মানে শেষ আর কি, এই অন্ত মানে কি শেষ। মনে করো এটা একটা, এই অংশটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের এই পার্টটা হচ্ছে যে কি, এই পার্টটা হচ্ছে আদি, মানে প্রথম ভাগ। ওকে।
এবং এই পার্টটা হচ্ছে শেষ ভাগ, শেষ, এই পার্টটা হচ্ছে আমার কি, শেষ ভাগ। ওকে, এই শেষ ভাগটাকে, এই শেষ ইয়া করেছেন এভাবে, তিনি মধ্যযুগকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা আদি মধ্যযুগ আর একটা হচ্ছে যে কি অন্ত মধ্যযুগ, একটা আদি মধ্যযুগ আর একটা অন্ত মধ্যযুগ। এই অন্ত মধ্যযুগকে আবার 1500 থেকে 1800 সালকে আবার কয়েকটা ভাগে ভাগ করছেন, বৈষ্ণব সাহিত্যের যুগ আর একটা হচ্ছে নবাবী আমল। আমরা যে জানি যে সিরাজউদ্দৌলা নবাব ছিলেন, সেই নবাবী আমলের যুগটাকে 1700 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়কালটাকে তিনি এভাবে ভাগ করেছেন। এবং সর্বশেষ আধুনিক বা ইংরেজি যুগ, এই সময়কালে 1800 থেকে বর্তমান। 1800 সালটা কেন হলো? কারণ 1800 সালে প্রথম কি হলো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ওকে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এই কারণে 1800 সাল থেকে কে আমাদের আধুনিক যুগে শুরু হয়েছে বলে তিনি মতামত দিলেন। ফ্রম সাস্ট, মোহাম্মদ আব্দুল্লাহ সাস্ট, থ্যাংক ইউ। এরপরে আর যারা যারা আছো তাদেরকে বলবো তোমাদের ক্লাসটা শেয়ার করার জন্য। শুধু লিখছো, ধন্যবাদ। মোহাম্মদ মিজান, আমি ক্যালনিয়ার থেকে সরাসরি ক্লাস দেখছি, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তো যারা যারা ক্লাস দেখছেন আমি সবাইকে অনুরোধ করব ক্লাসটা শেয়ার করার জন্য। এবং ক্লাসটা শেয়ার করলে আমি বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারবো। আমি কিন্তু এই বাংলা জব কোর্স 50তম বিসিএস উপলক্ষে সম্পূর্ণ ফ্রি পড়াচ্ছি। হ্যাঁ, এবং আমার উদ্দেশ্য হচ্ছে যে এই বেশি বেশি স্টুডেন্টদের কাছে, আমাদের যেহেতু চাকরি প্রার্থী বিশেষ করে বিসিএস থেকে শুরু করে আহ, যারা অন্য ইয়েতে আছে তাদের জন্য কি একটা সেবামূলক কাজ চিন্তা থেকে এই জিনিসটা করা আর কি। তো আশা করব আপনারা যে যেখান থেকে এই ক্লাসটা দেখছেন সবাই এটা শেয়ার করবেন এবং বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সাহায্য করবেন আর কি। আপনারা যদি শেয়ার করেন তাহলে এটা বেশি মানুষের কাছে পৌঁছানোটা অনেক বেশি সহজ হয়। তো যা বলছিলাম, যে এভাবে তিনি এই কয়েকটা ভাগে ভাগ করেছেন। এরপরে আসলাম আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ না, মোহাম্মদ। ওকে, আমাদের মোহাম্মদ, অনেকে মোহাম্মদ বলে, মোহাম্মদ হবে না, মোহাম্মদ। তিনি যেভাবে লিখতেন সেভাবে আমাদের ভাগ করতে হবে। তিনি এত পেঁচিকুচি কিছু করলেন না, তিনি তিনটা ভাগে ভাগ করলেন, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখানে 650 থেকে 1200 সাল, তিনি বললেন প্রাচীন যুগ 650 থেকে 1200 সাল, মধ্যযুগ 1200 থেকে 1800 সাল, 1800 থেকে বর্তমান সাল। এই সময়কালটাকে তিনি এভাবে ভাগ করলেন। এখানে তিনি এর আগে কিন্তু এই যে আমাদের সুনীতি কুমার, তারপর দীনেশচন্দ্র সেন, তারপর রামগতি ন্যায়রত্ন, রামগতি ন্যায়রত্ন করছে ধর্মের ভিত্তিতে, দীনেশচন্দ্র সেনও কি এই মানে সাহিত্যিক বৈশিষ্ট্য উপরে আলোচনা করে করেছে। হ্যাঁ, আহ, এবার ওডিবি তিনি এই শাসকদের উপরে, সুনীতি কুমার শাসকদের উপরে করেছেন। এবং স্পেসিফিক সাল মেনশন করে করলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কারণ কি, তিনি তিনি এখানে প্রমাণ করে বিভিন্ন সাহিত্যিক উপাদান কখন এটা লেখা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তিনি কি এই ভাগটা করলেন। এখানে শুধু ডক্টর বাকিরা সবাই এই দুইটা ভাগ একদম এক বাক্যে মেনে নিয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই যে এই সময়কালটা প্রাচীন যুগ 650 সাল, এটা অনেকে মেনে নেয়নি। এটা কারণ এখানে চর্যাপদ, আমরা তো নাম শুনছি সাহিত্যে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, সেই চর্যাপদের আম, একটা কবি নিয়ে, একজন কবি নিয়ে তার জন্মকাল নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা মত প্রকাশ করেছেন, বাকিরা আরেক মত প্রকাশ করেছেন। তো তারা সবাই বলেছেন যে প্রাচীন যুগ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং ওইটাতে বেশিরভাগ সদস্য কি করেছে, মেনে নিয়েছে। তো এই যে যে বাংলার সাহিত্যের তিনটা যুগকে আমরা এভাবে ভাগ করতে পারি, যে প্রাচীন যুগ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগ 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ, এবং আধুনিক যুগ 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত। তো এই প্রাচীন যুগ 950 মানে দশম শতাব্দী। হ্যাঁ, দশম শতাব্দী থেকে তারপর কি, তারপর আবার দ্বাদশ থেকে সপ্তদশ, এবং
অষ্টাদশ শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত। এই আধুনিক যুগে আবার দুইটা ভাগ হয়েছে। আধুনিক যুগে 1800 থেকে 1861 পর্যন্ত একটা ভাগ, ওকে, এবং 1861 থেকে বর্তমান পর্যন্ত আবার আরেকটা ভাগ হয়েছে। কেন হয়েছে? কারণ 1861 সালে প্রথম মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র কি মহাকাব্য, একমাত্র সার্থক মহাকাব্য প্রকাশিত হয়। এই কারণে এই মেঘনাদ বধ কাব্যে, যেহেতু 1861 সালে প্রকাশিত হয়, এই কারণে এই সময়কালটাকে বলা হয়েছে যে কি আরেকটা সময়কাল হিসেবে, যুগ যুগ হিসেবে তুলনা করা হয়েছে। 1861 আগ পর্যন্ত বাংলা একরকম ছিল, 1861 পরে এসে বাংলা আরেক রকম, সাহিত্য আরেক রকম হলো। তো আমরা অন্ধকার যুগ বলে একটা যুগ বিভিন্ন ইয়েতে, বইতে বা ইয়েতে পাওয়া যায়। সেটা হলো যে এরকম অন্ধকার যুগ নিয়ে বলা হচ্ছে যে 1200 থেকে 1350 পর্যন্ত সময়কালটা কি ছিল, কোনো বাংলা সাহিত্যে কোনো কি পাওয়া যায় নাই, আম, উপাদান পাওয়া যায় নাই বা কোনো নিদর্শন আমরা পাই নাই। এই কারণে এই সময়কালটাকে বলা হয় অন্ধকার যুগ। তো এখন এখানে অনেকগুলো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে এই যে যে 150 বছর, 1201 থেকে 1350 পর্যন্ত, 150 বছর কি ছিল, মানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল দেখে এই সময় কি হয়েছে, আমাদের কোনো সাহিত্য রচনা করা হয় নাই। তো এটা আসলে সম্ভব না, কারণ প্রায় 150 বছর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ চলে, সে এলাকায় কোনো মানুষ বেঁচে থাকার কথা না। জাস্ট লকডাউনে আমরা 2 বছর না 3 বছর, পুরো প্রাকৃতিক দুর্যোগ একটা, তাই না? এখানে আমাদের কি একটা অবস্থা হয়েছিল, সেটা যদি 150 বছর ধরে কাউন্ট চলতো, তাহলে আমরা মানুষ বেঁচে থাকার কথা না। আবার অনেকে বলতেছে যে আহ আহ, এই যে যে তুর্কি শাসন, হুম, তুর্কিদের অত্যাচার বা মুসলমানদের অত্যাচার, তারা বলতে চাচ্ছিল যে এখানে 1200 থেকে 1350 সাল পর্যন্ত তারা একের পর এক লুটতরাজ চালিয়েছে, এই কারণে এই সময় কোনো সাহিত্য রচনা করা হয়নি। এই সময় তারা গণহত্যা চালিয়েছে, এই জন্য সাহিত্য রচনা করা সম্ভব হয়নি। এটাও আসলে মেনে নেওয়া যায় না, কারণ 150 বছর ধরে যদি কোনো একটা জায়গায় গণহত্যা চালানো হয়, তাহলে তো এখানে কোনো কি থাকতো না, মানুষই থাকতো না। আর ডক্টর হুমায়ুন আজাদ একটা কথা বলছে যে এই তুর্কিরা বা মুসলমানরা এখানে এসেছিল রাজা হতে, হ্যাঁ, তারা এখানে যদি প্রজা না পায়, তাহলে তারা রাজা কেমনে হবে, তাই না? তাহলে এই জন্য এই 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 থিওরিটাও কি হয় না, আহ, মেনে নেওয়া যায় না। আর আরেকটা হয়েছে যে হয়তো সাহিত্য রচিত হয়েছে, হ্যাঁ, হয়েছে, কিন্তু আমরা সেটা কি পাইনি, আমরা সেটা পাইনি। আর তখনকার মানুষ দেখো যে এর আগে চর্যাপদ প্রায় 300-400 বছর মিলে শুধু একটা চর্যাপদ লেখা হয়েছে। তো সেখানে মধ্যযুগে ওই সময় মানুষটা এত শিক্ষিত ছিল না, লিখে লিখে রাখবে, ইয়ে করবে, এত কিছু তারা জানতো না। তো এই কারণে এই ওই সময় এই এই এই, ইয়াটাও কি, মানে আমরা ধরে নিতে পারি যে কি, যে হয়তো ওই সময় সাহিত্য রচনা করা হয়েছে, কিন্তু সেই সাহিত্যিক ইয়েগুলো আমাদের সামনে এসে পৌঁছায়নি, আমাদের সেই সাহিত্য উপাদানগুলো আমাদের কাছে এসে পৌঁছায়নি। তা আমি অন্ধকার যুগ নিয়ে বিস্তারিত আরেকটা ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা এই শুধু এতটুকুই বলবো যে এই সময়কালটাতে সাহিত্য রচনা করা হয়েছে, এই সময়কালটাতে আমরা সেই সাহিত্যগুলো আমাদের হাতে এসে পৌঁছায় নেই। এটাই হচ্ছে যে সবাই বেশিরভাগ মত দিয়েছে, কারণ মুসলমানরা অত্যাচার করেছে, এটা মেনে নেওয়া যায় না। কারণ এরপরে দেখা যাচ্ছে যে বাংলা সাহিত্য ডক্টর দীনেশচন্দ্র সেন থেকে শুরু করে আরো অনেকেই বলেছেন যে কি, আহ, বাংলা সাহিত্য মুসলমানদের হাতে সর্বপ্রথম কি পেলো, মর্যাদা পেলো। এর আগে আর কেউ বাংলা সাহিত্যকে মর্যাদা দেয়নি। তে থেকে বিবেচনা করা যায় যে এই যে তুর্কিদের অত্যাচারের কারণে এই ইয়েটা হয় নাই, এটা আসলে আহ, একটা বায়াসড কথা, ওকে। কিন্তু আমার কাছে বেশি খারাপ লাগছে যে যে ডক্টর সৌমিত্র শেখর তিনি তার বইতে পুরোপুরি মুসলমানদের উপকে দোষারোপ করে এই ইয়াটা লিখছে, যেটা আমার কাছে আসলে ভালো লাগে না। একজন স্কলার কিভাবে এরকম করে ধর্মীয় ভাবে বায়াসড হতে হয়, সেটা আসলে আমার বিবেচনায় আসে না। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো তোমরা অনেকে হয়তোবা জানতে চাচ্ছো যে বাংলার জন্য কোন বইটা পড়লে ভালো হবে, ওকে।
তো বাংলার জন্য আমি রিসেন্টলি একটা বই দেখলাম, জয়যাত্রা। ঠিক আছে, তোমরা জয়যাত্রা বইটা কিনতে পারো। এই জয়যাত্রা বইয়ের লিংক আমি আহ, এই ভিডিওর ইয়েতে দিয়ে দিব। তোমরা রকমারি থেকে সেটা, রকমারি.com থেকে, ওকে, রকমারি.com থেকে সেটা কিনতে পারো। পাশাপাশি আরো কয়েকটা বইয়ের লিস্ট আমি ওখানে দিয়ে দিব, রকমারি.com এর লিঙ্ক সহ। তোমরা অনলাইনে একসাথে কিনে ফেললে জিনিসটা কি হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আর পাশাপাশি আমি আরো কয়েকটা জিনিস বলবো, যে বাংলাটা নিয়মিত পড়তে হবে। বাংলাটা যদি নিয়মিত না পড়ো তাহলে তুমি কখনোই বাংলাতে ভালো করতে পারবে না। তো আমাদের এই বিভিন্ন যুগের বৈশিষ্ট্যগুলো, এটা আমাদের এই ইদানিং পরীক্ষাতে আমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তাই এগুলো আমাদের জানতে হবে। যে আমাদের যে বিভিন্ন যুগ আমরা দেখছি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যক্তিকেন্দ্রিক এবং ধর্মনির্ভর। হুম। কারণ চর্যাপদ, চর্যাপদ লেখাই হয়েছিল কি, যেমন চর্যাপদ, চর্যাপদ লেখাই হয়েছিল একমাত্র কিসের জন্য, ধর্মীয় সাধন সঙ্গীত, এগুলো এগুলো ধর্মীয় উদ্দেশ্যেই লেখা হয়েছিল। এরপরে মধ্যযুগে আসলে ধর্মনির্ভর, এখানে ধর্ম মুখ্য হয়েছে, মানুষ গৌণ হয়েছে। এবং আধুনিক যুগে এসে আত্মচেতনা, জাতীয়তাবোধ, মানবতা ইত্যাদি আমরা এখানে দেখতে পাই। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরশুদিন করব, সেখানে সাহিত্যিক নিদর্শন, চর্যাপদ নিয়ে আলোচনা করব বিস্তারিত, অন্ধকার যুগ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তো তোমরা যে যেখানে বসে আমার ক্লাস দেখেছো, তোমাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আহ, এই ক্লাস যেটা করালাম সেটার উপরে আমি আবার একটা পরীক্ষা নিব তোমাদের। তোমরা এই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এখানে ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে। এবং যারা যারা আহ, আহ, ওই গ্রুপে আসবে তাদেরকে আমি ওখানে পরীক্ষার জন্য একটা অনলাইন লিংক দিব আর কি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আবারও বলছি, যারা যারা ভিডিওটা দেখেছো, ক্লাসটা দেখেছো, আমি অনুরোধ করব তোমরা শেয়ার করবে। এবং বেশি বেশি স্টুডেন্টদের কাছে আমার এই ছোট্ট প্রয়াসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার জন্য সহজ করে দিবে আর কি। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।